দক্ষিণ আফ্রিকার জলসীমায় যৌথ নৌমহড়ার জন্য পৌঁছেছে চীন, রাশিয়া ও ইরানের যুদ্ধজাহাজ। দুঃসংবাদ হিসাবে আমি এটা দেখছি, অনেকেই বাংলাদেশের সাথে ইরানের বর্তমান সরকারের যে ঘটনাটা ঘটছে তুলনা করেন, কিন্তু আপনার বুঝতে হবে প্রেক্ষাপটগুলো টোটালি ভিন্ন। ৩ জানুয়ারি ঘটে যাওয়া এক নাটকীয় ঘটনায় বিশ্ব রাজনীতি কার্যত কেঁপে ওঠে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে মার্কিন ডেল্টা ফোর্স হঠাৎ করেই ভেনেজুয়েলায় অভিযান চালিয়ে দেশটির প্রধানমন্ত্রী নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে নিজ বাসভবন থেকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যায়। একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের প্রধানমন্ত্রীকে এভাবে বিদেশি সামরিক বাহিনীর মাধ্যমে তুলে নেওয়ার ঘটনায় ইউরোপীয় ইউনিয়ন, লাতিন আমেরিকার একাধিক দেশ, রাশিয়া, চীন সহ বিশ্বের বহু রাষ্ট্র তীব্র নিন্দা জানায়। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আর তার স্ত্রীকে ধরে নিয়ে আমেরিকার আদালতে হাজির করার কোনো তাৎক্ষণিক সিদ্ধান্ত ছিল না। ভেনেজুয়েলায় যা ঘটেছে সেটাকে যদি কেবল একটি দেশের রাজনৈতিক অস্থিরতা। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কিছু গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর তথ্য আপনাদের মাঝে নিয়ে আসলাম। অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ইতিমধ্যে ভিডিওর কিছু অংশ আপনারা দেখছেন, অবশ্যই বাকি অংশগুলো দেখে যাবেন। প্রতিনিয়ত এরকম আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলকে ফলো করতে পারেন। তো কথা না বাড়িয়ে চলুন আমরা মূল আলোচনায় ঢুকে পড়ি। দুঃসংবাদ হিসাবে আমি এটা দেখছি, অনেকেই বাংলাদেশের সাথে ইরানের বর্তমান সরকারের যে ঘটনাটা ঘটছে তুলনা করেন, কিন্তু আপনার বুঝতে হবে প্রেক্ষাপটগুলো টোটালি ভিন্ন। ইরানে যে ঘটনাটা ঘটছে এটার পেছনে কারা, আপনি নিশ্চয়ই বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না, নাকি হচ্ছে? ইরানের এই ঘটনার পেছনে মূল খেলোয়াড় হচ্ছে বাবা ট্রাম্প, আর তার সাথে তার যে ছেলে আছে মধ্যপ্রাচ্যে রাজত্ব করে, নাম নিলেও আমি একটু ভয় পাই, কোন সময় আবার ভিডিওর ডিস্টারবেন্স চলে হয়। তো এই ঘটনাগুলোকে যখন গতকালকে আপনার নিশ্চয়ই ইরানের পররাষ্ট্রমন্ত্রী একটা বক্তব্য শুনছেন যে এই মুহূর্তে প্রায় 1000-এরও বেশি মানুষ 31টি প্রদেশের 100-র বেশি শহরে ছড়িয়ে পড়া এই ঘটনায় 1000-এরও বেশি মানুষ তারা এখানে শুট আউট হয়েছে, অনেকে মারা গিয়েছে। এমনকি এমন এমন ঘটনাগুলো ঘটছে যা গেল 45 বছর যাবৎ ইরানে যেই ইসলামী প্রজাতন্ত্রের শাসন ব্যবস্থা কায়েম হয়েছে এই ধরনের দুঃসাহস তার দেশের নাগরিকরা করবে বলে পররাষ্ট্রমন্ত্রী বিশ্বাস করে না। এমনকি বিভিন্ন সিসিটিভি ফুটেজ, গোয়েন্দা তথ্য এগুলিকে যাচাই বাছাই করে দেখা যাচ্ছে যে মার্কিনী যে এজেন্টরা আছে বা পাশাপাশি ওই দেশের ট্রাম্পের যে ছেলের দেশ সেই দেশের যে এজেন্টরা আছে এই আন্দোলনগুলোর মধ্যে তারা ঢুকে পড়েছে, মুখে মাস্ক পরিহিত। এমনকি সেখানে যে অত্যাধুনিক প্রযুক্তির মেশিনারিজ দেখা গেছে এগুলা ইরানের ভেতর। ইরান কিন্তু খুব স্ট্রিক্ট একটা দেশ, এখানে দূর থেকে আসলে বোঝার সুযোগ নাই। বাংলাদেশের মতো না যে সীমান্ত দিয়ে একটা জিনিস ঢুকে গেল, বুঝতে পারেন প্রতিনিয়ত ইরানকে কি পরিমাণ সতর্ক থাকতে হয়, যেখানে যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে। গোয়েন্দা নেটওয়ার্ক ইরানের অনেক শক্তিশালী। তো এত কিছুর মাঝখানে এই যে অযাচিত মেশিনারিজগুলো দেখা যাচ্ছে, অথবা যারা মারা গেছে সেই বুলেটগুলোকে যাচাই বাছাই করা হচ্ছে। এমনকি এখানে সব যে সরকার বিরোধী তা না, সরকারের পক্ষের লোকও কিন্তু এখানে অবজারভেশন করছে বিক্ষোভকারীদের সাথে বেশে। তো নতুন নতুন মানুষের আনাগোনা দেখা যাচ্ছে রহস্যজনকভাবে। আসলে ব্যাকগ্রাউন্ডে কি 100% পশ্চিমারা এত বছর ধরে যেই কাজটা করতে পারে নাই, আরবের একটা মাত্র রাষ্ট্র এটা হচ্ছে ইরান, যাদেরকে বসে আনতে পারে নাই, যাদেরকে বাঁকাইতে পারে নাই, অভাব অনটনে ইরাক, সিরিয়া, আফগানিস্তান বানাইতে পারে নাই, এই একই কাজটা ইরানের জনগণের হাত দিয়ে করানোর চেষ্টা চলছে। আর আপনারা জানেন বাংলাদেশে যেমন কোটা আন্দোলন দীর্ঘদিন যাবত কিন্তু চলতেছিল, কিন্তু আন্দোলনের গতিটা কখন পাইল? আবু সাইদের মৃত্যুর পরে হুট করেই সবকিছু পরিবর্তন হয়ে গেল। আওয়াজ আসলো তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। আর সেই আন্দোলনটাতে যতগুলো মানুষের মৃত্যু হলো, আন্দোলন আরো বেগবান হলো। কোটা আন্দোলন সরকার পতনে পরিবর্তন হয়ে গেল। ইরানেও কিন্তু সারা পৃথিবীতে যখন কোনো বিক্ষোভ হয় সেখানে কেউ মারা গেলে বিক্ষোভকারীদের রক্তের মধ্যে একটা কি বলা হয়েছে, একটা ঝড় উঠে। আর এই ঝড়টা কি বেসিক্যালি ব্যবহার করে পেছনে থাকা রাজনীতিবিদরা। তো এখানেও ইরানেও এখন যেটা হচ্ছে যে পেছন থেকে আপনার তাদের এজেন্টদের মাধ্যমে, তাদের নিজস্ব লোকদের মাধ্যমে এখানে মানুষের জীবন নেওয়া হচ্ছে, আপনার আহত করা হচ্ছে। আর এগুলা দেখা পরিস্থিতিকে আপনার আরো বেগবান করতেছে যারা বিক্ষোভকারীরা আছেন। ইরানের সরকার দাবি করেছেন, সর্বোচ্চ নেতা গতকালকে বলছেন যে ট্রাম্প আসলে তার দেশের জনগণের হাতকে ব্যবহার করছে। এমনকি তার দেশের এজেন্টরা, ডিপ স্টেটের লোকেরা ইরানে এই মুহূর্তে অনুপ্রবেশ করেছে, অথবা তারা ঘাপটি মেরেছিল দীর্ঘদিন যাবৎ, যেটা বিভিন্ন সময় ছোটখাটো যুদ্ধের মাধ্যমে করতে পারে নাই, সর্বশেষ অভিযান চালিয়ে করতে পারে নাই। সে একই কাজ আজকে কত সহজে তারা করতে পারছে। সর্বোচ্চ নেতা আফসোস করে বলছেন, এত বছর ধরে ইরানকে যেভাবে সাজানো হয়েছে, ইরানের সার্বভৌমত্বকে যেভাবে সিকিউর করা হয়েছে, আজকে তিনি বলছেন যে তার কাছে কষ্ট লাগে যে তার দেশের জনগণ নিজেদের রাস্তা, নিজেদের সরকারি ভবন, নিজেদের সবকিছু, সিকিউরিটি সিস্টেম, সার্বভৌমত্ব, যে স্টার্লিং চলতেছে, এটা কি সিস্টেমকে হ্যাক করতেছে না? অবশ্যই করতেছে। ইরান নেটওয়ার্কের মধ্যে আপনার স্টার্লিং অনুপ্রবেশ করতে পারতেছে, ভেতর থেকে কোথাও না কোথাও একটা অ্যাক্টিভিটিস চলতেছে। আপনাদের সর্বশেষ খেয়াল থাকার কথা, ইরানে যে অভিযান চালাইছিল ট্রাম্পের ছেলে, তো সেই অভিযানে আমরা স্পষ্ট ভিডিও ফুটেজ দেখছি ঘটনার দিন মাত্র কয়েক সেকেন্ড আগে কিভাবে ভেতর থেকে দরজা খোলা হয়েছে, আপনার আকাশ প্রতিরক্ষা সিস্টেমকে অকার্যকর করে দেওয়া হয়েছে ফিজিক্যালি। ওই রকম যদি একটা ঘটনা ঘটে, পরে নাম শুনলাম কার? মোসাদের। এখন মোসাদ কি সরাসরি ওই দেশ থেকে এসে ঢুকে না, ইরানে থাকা কিছু লোভী মানুষ যারা টাকার বিনিময়ে, বড় ভবিষ্যতের বিনিময়ে, ভবিষ্যতের স্বপ্নে নিজের দেশকে হুমকির মুখে ঠেলে দেয়। এই মুহূর্তে অনেক এজেন্ট আপনার আমেরিকার বা আরো বিভিন্ন দেশের যারা ইরানকে বাগে আনতে চায় তারা কিন্তু খেলছে। আল্লাহ ইরানকে হেফাজত করুক।
কতক্ষণ টিকবে এই সরকার জানি না, পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে, মৃত্যুর সংখ্যা বাড়ছে। ইরান, কলম্বিয়া, কিউবা, উত্তর কোরিয়া, গ্রিনল্যান্ড, নাম অনেক, কিন্তু হিসাবটা ভিন্ন। স্বাভাবিকভাবেই বিশ্লেষকদের একাংশ ইরানের কথাই বলছেন, কেউ বলছেন কলম্বিয়া। শুনতে এগুলো যুক্তিযুক্ত মনে হলেও বাস্তব রাজনীতির বিচারে এগুলো খুব লো ইম্প্যাক্ট টার্গেট। ইরান বহু বছর ধরেই যুক্তরাষ্ট্রের চাপে রয়েছে, নিষেধাজ্ঞা, হুমকি, কূটনৈতিক একঘরে সবই চলছে। সেখানে নতুন করে আঘাত করলে খুব বেশি চমকাবে না বিশ্ব। সবচেয়ে বড় কথা, মাস 6 আগে ইসরায়েল আমেরিকাকে যেভাবে ঘোল খাইয়েছে ইরান, তাতে তাদেরকে ঘাঁটানোর সুযোগ নেবেন না ট্রাম্প। কলম্বিয়াও দীর্ঘদিন ধরে ওয়াশিংটনের প্রভাব বলয়ের ভেতরেই আছে। সেখানকার যে কোনো নড়াচড়া হবে ম্যানেজেবল ক্রাইসিস। কিন্তু আমেরিকার এই মুহূর্তে দরকার এমন একটি টার্গেট যাকে ধরলে শুধু অঞ্চল নয়, গোটা বিশ্ব থমকে তাকাবে। এই জায়গায় এসেই পুরো বিশ্বের চোখ কেন যেন ভারতের উপরই পড়ছে। একদিকে ভারত নিজেকে আমেরিকার ঘনিষ্ঠ বন্ধু হিসেবে তুলে ধরেছে, কোয়াডে একসঙ্গে বসেছে, G20-তে নেতৃত্ব দিচ্ছে, প্রতিরক্ষা সহযোগিতা বাড়াচ্ছে, নিয়মিত সামরিক মহড়া হচ্ছে। কাগজে কলমে দেখলে মনে হয় ওয়াশিংটন, নয়াদিল্লি একই ছাতার নিচে আছে। কিন্তু এই ছবিটা পুরো সত্য নয়। কারণ একই সঙ্গে ভারত এমন কিছু সিদ্ধান্ত নিয়েছে যেগুলো যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক। সবচেয়ে বড় উদাহরণ রাশিয়ার সঙ্গে সম্পর্ক। পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করেনি, উল্টো সুযোগ বুঝে আরো বেশি সস্তায় তেল কিনেছে। যুক্তরাষ্ট্রের দৃষ্টিতে এটি শুধু বাণিজ্যিক সিদ্ধান্ত নয়, এটি তাদের নিষেধাজ্ঞা কাঠামোকেই দুর্বল করে দিয়েছে। এর সঙ্গে আছে ব্রিক্স জোটে ভারতের সক্রিয় ভূমিকা। এই জোট এখন আর শুধু উন্নয়নশীল দেশের আলাপচারিতা নয়, এখানে ডলারের বিকল্প ব্যবস্থা, নতুন আর্থিক কাঠামো এসব নিয়ে খোলাখুলি আলোচনা হচ্ছে। ভারত সেখানে উপস্থিত থাকছে, কথা বলছে, আপত্তি তুলছে না। যুক্তরাষ্ট্রের কাছে এটি স্পষ্ট সংকেত ভারত শুধু পশ্চিমা কাঠামোর ভেতরেই থাকতে চাইছে না। আরেকটি বড় অস্বস্তির জায়গা হলো ডলারের বাইরে বাণিজ্যের সম্ভাবনা। ভারত প্রকাশ্যে ডলার ছেড়ে দেবে এমন ঘোষণা দেয়নি ঠিকই, কিন্তু বিকল্প ব্যবস্থার আলোচনাও বন্ধ করেনি সে। এই অবস্থানই ওয়াশিংটনের জন্য সবচেয়ে সমস্যা তৈরি করেছে। এটি কেন এত বড় সংকট সেটি নিয়ে দ্য প্রেসে একটি ভিডিও বানানো আছে, দেখে নেবেন, ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এই কারণেই যুক্তরাষ্ট্রের চোখে ভারতের অবস্থান সবচেয়ে জটিল। ভারত শত্রু নয়, বরং অংশীদার, কিন্তু এই অংশীদার এমন সিদ্ধান্ত নিচ্ছে যা আমেরিকার বৈশ্বিক নেতৃত্বের ধারণার সঙ্গে পুরোপুরি মেলে না। আন্তর্জাতিক ক্ষমতার রাজনীতিতে শত্রু চেনা সহজ, তাদের বিরুদ্ধে চাপ, নিষেধাজ্ঞা, সংঘাত সবকিছুর কাঠামো তৈরি থাকে। কিন্তু বন্ধু হয়েও যে দেশ পুরোপুরি লাইনে আসে না, তাকে কিভাবে সামলাতে হবে সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। এই জায়গাতেই আমেরিকা এবং ভারতের টানাপোড়েন তৈরি হচ্ছে। প্রকাশ্যে বন্ধুত্বের ভাষা, কিন্তু ভেতরে ভেতরে হিসাবের দ্বন্দ্ব। যুক্তরাষ্ট্র চাইছে ভারত আরো স্পষ্টভাবে পশ্চিমা শিবিরে থাকুক, আর ভারত চাইছে নিজেদের কৌশলগত স্বাধীনতা বজায় রাখতে। এই টানাপোড়েনই শেষ পর্যন্ত আলোচনাকে নিয়ে যাচ্ছে নেতৃত্বের দিকে, আর সেখানেই বারবার উঠে আসছে নরেন্দ্র মোদীর নাম। কারণ যুক্তরাষ্ট্রের দৃষ্টিতে প্রশ্নটা আর নীতির নয়, প্রশ্নটা সিদ্ধান্তের। এই আংশিক অবাধ্য বন্ধু শেষ পর্যন্ত কোন দিকে দাঁড়াবে সেটি তারা জানতে চায়। মোদী শুধু ভারতের প্রধানমন্ত্রী নন, তিনি নিজেকে এমন একজন নেতা হিসেবে তুলে ধরেছেন যিনি শক্ত, আত্মনির্ভর এবং পশ্চিমা চাপের ঊর্ধ্বে। এই স্ট্রং লিডার ইমেজটাই এখন পরীক্ষার মুখে। ট্রাম্প আসলে মোদীকে সরাতে চান না, তিনি দেখতে চান এই শক্ত নেতা কতদূর চাপ নিতে পারেন আর কোন পর্যায়ে এসে সমঝোতায় যেতে বাধ্য হন। 500% শুল্ক, বন্দুক ছাড়াই পূর্ণাঙ্গ এক যুদ্ধ ভারতের সাথে। এই প্রশ্নের মাঝেই ট্রাম্প ছুড়ে দিয়েছেন সবচেয়ে ভয়ঙ্কর হুমকি। এইবার কোনো সেনা নয়, কোনো ক্ষেপণাস্ত্র নয়, এক অর্থনৈতিক যুদ্ধ। 500% শুল্ক শুনতে সংখ্যার খেলা মনে হলেও এর অর্থ কিন্তু গভীর। এর মানে হলো ভারত যদি আমেরিকায় পণ্য রপ্তানি করে, সেই পণ্যের দাম কয়েক গুণ বেড়ে যাবে। ফলস্বরূপ ভারতীয় পণ্য মার্কেট থেকেই ছিটকে পড়বে। এর প্রভাব শুধু বাণিজ্যে সীমাবদ্ধ থাকবে এমনটি না, রপ্তানি কমবে, ডলার প্রবাহ কমবে, রুপির উপরে চাপ বাড়বে। শেষ পর্যন্ত চাপটা গিয়ে পড়বে আসলে নরেন্দ্র মোদী সরকারের উপরে। ভেনেজুয়েলায় বন্দুক চলেছে, ভারতের ক্ষেত্রে চলছে হিসাব নিকাশের যুদ্ধ, ব্যবসার যুদ্ধ। এই অঞ্চলের মানুষের চোখে নরেন্দ্র মোদী কেন আসলে একটি অস্বস্তিকর চরিত্র? আসুন মেলাই। এখানে একটি সামাজিক রাজনৈতিক বাস্তবতা উপেক্ষা করা যায় না। এই অঞ্চলের বহু মানুষ, বিশেষ করে বাংলাদেশ সহ আশপাশের দেশগুলোতে নরেন্দ্র মোদীকে খুব একটা পছন্দ করে না মানুষ। সীমান্ত রাজনীতি, নাগরিকত্ব ইস্যু, বক্তব্যের ভঙ্গি সব মিলিয়ে মোদী এখানে বন্ধুসুলভ নেতা হিসেবে পরিচিত নন। ফলে তিনি যখন আন্তর্জাতিক চাপে পড়েন, অনেকের চোখে সেটি শুধু ভূরাজনীতি নয়, এটি এক ধরনের প্রতীকী মুহূর্ত। তাহলে কি মোদীকে মাদুরোর মতো তুলে নেওয়া হবে? না, বাস্তবতা এতটা সরল নয়। ভারত ভেনেজুয়েলা নয়, আর মোদী মাদুরো নন। আর ট্রাম্পের লক্ষ্যও সেটা নয়। ভেনেজুয়েলায় তিনি দেখিয়েছেন সরকার ফেলতে চাইলে কি করা যায়। ভারতের ক্ষেত্রে তিনি দেখাতে চাইছেন
বিশ্বের বড় অর্থনীতিগুলোকেও কিভাবে অর্থনৈতিক চাপে হাঁটুতে নামানো যায়। সব মিলিয়ে ছবিটা পরিষ্কার। মাদুরোকে সরানো ছিল ডেমো, মোদিকে ঘিরে চাপ তৈরি করা হলো মেসেজ। এই মেসেজ শুধু ভারতের জন্য নয়, এটা যেমন চীন, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা সবাইকে দেখানোর জন্য। প্রশ্ন এখন একটাই, এই চাপের মুখে মোদি আসলে কতদূর টিকে থাকতে পারবেন? সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই এই ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।